নমস্কার, শেয়ারবাজ থেকে আমি শাশ্বত মিত্র। আমার এডুকেশনাল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। শেষ পর্যন্ত আপনাদের টেনশন আশা করি একটু কাটলো। 23,800 কালকে যে গতিতে গেছিল, তারপরে আবার আজকে 24,000-এর ওপর বন্ধ, কিছুটা অন্তত আপাতত স্বস্তি দেবে। আপনাদের মনে থাকবে এর আগে 2-3টে ভিডিওয় বারবার একটা কথা বলেছি যে 24,180 মানে আমরা 1100 পয়েন্ট প্রায় বেড়েছি। এখান থেকে 1/3 360-70 পয়েন্ট নর্মাল কারেকশান। তাই আমার বারবার মনে হচ্ছে 23,800 যদি আসে, সেখান থেকে 23,650কে স্টপ লস দিয়ে যদি কেউ নেন, আবার 24,200 টার্গেট হতে পারে। কেউ যদি এটা ভাবতেন, আমি অ্যাজ এ পেপার ট্রেডও ভাবছি, আগের দিন 23,800 কিন্তু নিফটি ফিউচার এসেছিল, 804-5 হবে। সেখান থেকে আজকে নিফটি ফিউচার হাই করেছে 24,117, মানে প্রায় 300 পয়েন্ট। 300 পয়েন্ট মানে প্রায় 65 হিসাব করলে 20,000 টাকা। তো বুঝতে পারছেন তো যে এই মার্কেট কিন্তু ক্যালকুলেটিভ রিস্কের মার্কেট, প্রবাবিলিটির মার্কেট। আপনাকে কি বুঝতে হবে? রিস্ক রিওয়ার্ড রেশিও। রিস্ক কতটা, তার এগেনস্টে রিওয়ার্ড কতটা। আমি কেন, কেউ জানে না যে কি হতে চলেছে। আমি জানি আজকে আপনাকে 24,000 বলছি, কালকে 23,900 আসবে না 24,200 দেখবো। কেউ গ্যারান্টি দিতে পারবেন? আমি গ্যারান্টি দিতে পারবো এটা হবে? হবে না। তাহলে কি করতে হবে? আপনাকে প্রবাবিলিটি ভাবতে হবে, আপনাকে কতটা রিস্ক আছে ভাবতে হবে, তার এগেনস্টে রিওয়ার্ড কি ভাবতে হবে। আপনাদের বুঝিয়ে বলি। আমরা স্টক নিয়ে কথা বলবো, আপনারা সবাই বলেন, কিন্তু মার্কেটে না, ফার্স্টে আপনাকে মার্কেটের ধারণাটাকে বুঝতে হবে। সেই হিসাবে নিজের মনকে সেই হিসাবে আপনাকে তৈরি করতে হবে। যারা মার্কেট থেকে রোজগার করতে চান, রোজগার করা মানে আমি কিন্তু ওয়েলথ বানাবার কথা বলিনি। ওয়েলথ বানানো মানে আপনি ইনভেস্টার। ইনভেস্টার হলে আপনার কোনো চিন্তা নেই। আপনি কিনলেন, ভালো স্টক কিনলেন, তার বিচার বিবেচনা করলেন, তার ফান্ডামেন্টাল দেখলেন, কি ধরনের কাজে করে, কোন সেক্টরে কাজ করে, ম্যানেজমেন্টে কে আছে, ম্যানেজমেন্টে কোনো কর্পোরেট গভর্নেন্স ইস্যু আছে কিনা, কি হতে পারে, নতুন কি করছে, কোনো ক্যাপিটাল এক্সপেন্ডিচার সামনে আছে কিনা, কোম্পানি কে কত শেয়ার হোল্ড করছে, প্রমোটারের কাছে কত শেয়ার আছে, ফান্ডামেন্টাল এফআইআই কত হোল্ড করছে, ডিআইআই কত হোল্ড করছে, কোন ফান্ড ম্যানেজার এটা নিয়ে পজিটিভ। দিস আর দ্য ফান্ডামেন্টাল ইস্যু। এরপরে কি দেখলেন? ডেপ্ট ভালো আছে কিনা, ডেপ্ট ইকুইটি রেশিও কি আছে, কোম্পানির কাছে ক্যাশ আছে কিনা, মানে ইনফ্লো আছে কিনা, আপনি প্রতিদিনের যে যাতায়াত, কোম্পানি কত দিনে মাল ডেলিভারি করে, কত দিনে তার পেমেন্ট ক্লিয়ার হয়, বা মাল ডেলিভারি করলে কত দিনে পেমেন্ট আসে, ডেটাররা কত দিনে পেমেন্ট পায়। দিস আর দ্য ফান্ডামেন্টাল ইস্যু। এটা নিয়ে আপনি একটা স্টককে কিনে রাখলেন, আপনার মনে হয় আজ থেকে 2-3 বছরে এই হতে পারে, এই গ্রোথ হতে পারে, সেই স্টক বাড়লো, আপনি পয়সা পেলেন। সেটা অ্যাজ ইনভেস্টার ঠিক আছে। এই যতগুলো কথা বললাম, যারা নতুন আছেন মার্কেটে, একদম যারা আছেন অনেক দিন, তারা তো সব জানেন, আমাকে দরকার পড়বে না। যারা নিজেদেরকে নতুন মনে করেন, ফান্ডামেন্টালি কোনো স্টককে দেখতে চান, এই এতক্ষণ ধরে যা যা কথা বললাম এটা নোট করে নেবেন, খাতায় লিখে নেবেন। যখনই কোনো নতুন স্টককে দেখবেন, এই অ্যাঙ্গেলগুলোকে বারবার দেখবেন। আপনার স্টক পিক আপনি বুঝে যাবেন। স্টক পিকের নিয়ম হচ্ছে, আমরা বলি কি, যখন আপনি কোনো স্টক পিক করবেন ফর দ্য লং টার্ম, তখন এত কিছু দেখবেন। আবার অনেকে আপনারা শর্ট টার্ম স্টক পিক চান। শর্ট টার্ম স্টক পিকের একটা বড় জিনিস কি, স্মার্ট মানি কোন দিকে যাচ্ছে। কারণ শর্ট টার্মে আপনার তাড়াতাড়ি কোনটা যাচ্ছে সেটা আমরা কি করে বুঝি? না, এফআইআই, HNI, যারা বড় বড় টাকা নিয়ে আছে, আমার আপনার কত, আমি 100 শেয়ার কিনবো, কেউ 50টা কিনবে, কেউ 30টা কিনবে। আজকে যদি আপনাকে বাজাজ অটো কিনতে বলে, আপনি কটা কিনবেন? 5টা কিনবেন, 3টে কিনবেন, 2টো কিনবেন। আমি 2টো কিনবো, 5টা কিনবো, আরেকজন 10টা কিনবে, বড় যে 20টা কিনবে। কিন্তু যারা হাজার হাজার টাকা বাজাজ অটোতে লাগাবে, তারাই তো বাজাজ অটোর মুভমেন্ট কোন দিকে যাবে সেটা ঠিক করবে। তখন দেখতে হয় আরেকটা কি, কোন সেক্টর চলতে পারে, এখানেও দেখবেন। কিন্তু লং টার্মে তো কোন সেক্টর কতদিন চলবে এটা আপনি বুঝতে পারবেন না, কিন্তু শর্ট টার্মে কোন সেক্টরের দিকে টাকাটা আসছে, এটা এফআই ইনফ্লো থেকে আপনি বুঝতে পারেন। কিন্তু যখন এই মার্কেটটাই আপনার রোজগারের জায়গা, যেটা আপনার কস্পিতে হয়েছে,
কসপির যারা গভর্নমেন্ট কি করেছে জানেন? সাউথ কোরিয়ান গভর্নমেন্ট, সাউথ কোরিয়ান গভর্নমেন্টে কি হয়েছে এরকম মজার কথা শুনলে আপনাদেরও ভালো লাগবে। মার্কেট এবছরেই প্রায় 92% বেড়েছে কসপি, এবছরে, মানে এটা 6 মাস হয়নি, জানুয়ারি থেকে 6 মাসেই 90%। আর আগের বছর যদি আপনি 1 বছর পুরো ধরেন, মানে হচ্ছে আজকে 24শে জুন, তাহলে আপনি গত বছরে 25শে জুন থেকে ধরেন, কসপির লো সম্ভবত 2500 বা 2600, এখন চলছে 9000। তার মানে বুঝুন একটা ইন্ডেক্স 4 গুণ হয়ে গেছে, কিন্তু হয়েছে মেনলি 2-3টে স্টক দিয়ে, তার মধ্যে একটা স্যামসাং। এবার কি হয়েছে, মার্কেট যখন এরমভাবে বাড়ে তখন কি হয়েছে, টাকা ইনকামটা খুব সোজা হয়ে যায়, যেটা দেখবেন 23 সালে আমাদের হয়েছিল। যে কোনো স্টক কিনেছে তাতে পয়সা পেয়েছে। একটা মিউচুয়াল ফান্ড 60% 70% রিটার্ন দিয়েছে। আপনি দুটোকে যখনই মার্কেট নিয়ে আপনি চিন্তা ভাবনা করবেন না, আপনাকে সবসময় প্রতিটা বছর কি কবে কি গেছিল, কিরমভাবে মার্কেট বেড়েছিল, আমাদের একটা শর্ট টার্ম ধারণা হয়ে যায় কি 23 সালে 70% পেয়েছি মানে 24 সালেও 70% পাবো, সেটা হয় না। 23 সালে আপনাকে যখন মিউচুয়াল ফান্ড 70% দিয়ে দিয়েছে মানে ও আপনার 2 বছর আপনি কোনো রিটার্নই পাবেন না। এটা বুঝতে হবে, মার্কেটের নিজস্ব ইকোনমিক্স আছে, এরকমভাবে মার্কেট চলতে পারে না। যেটা কসপি নিয়ে বলছিলাম, ওখানে মজা কি হয়েছে, তো ইনকামটা সোজা হয়ে গেছে, যা নিচ্ছে পরের দিন। লোকে কাজকর্ম ছেড়ে মার্কেটে চলে আসছিল। কাজকর্ম মানে আপনি একটা আইটি প্রফেশনাল, আপনি বলছেন আমি কাজ করে কি করব? সত্যি তো, যদি এই মার্কেটে আপনি সকাল থেকে এসির মধ্যে বসে 6 ঘন্টা থেকে দিনে যদি 20,000 টাকা রোজগার করেন, তাহলে আপনি 30,000 টাকা মান্থলি চাকরি বা 50,000 টাকা মান্থলি চাকরি থরি করতে যাবেন, আপনি আমার করার দরকার নেই। কিন্তু এরমভাবে তো দেশ চলতে পারে না। তো ওরা কি করলো, গভর্নমেন্ট কি করলো, আপনি ধরুন একটা শেয়ার কিনেছেন সাপোজ 100 টাকায়, শেয়ারটার দাম এখন 300 টাকা, আপনি বেচেননি, কিন্তু আপনি বেচেননি, এটা মনে রাখবেন, আপনি কিন্তু বেচেননি, 100 কিনেছেন, আজকের দাম 300 টাকা, তার উপরও আপনাকে 38% ট্যাক্স দিতে হবে। তার কারণ কি, গভর্নমেন্ট এটা কার্ড করতে চাইলো এই পাগলামিটাকে। এটা একটা পাগলামি, ইউফোরিয়া, মানে আপনাকে না বেচলেও ট্যাক্স দিতে হবে। আপনার কাছে আছে 100 টাকায় আপনি কেন, এখন 300 টাকা দাম, 200 টাকার উপর 38% এক্ষুনি আপনি গভর্নমেন্টকে দিন। যার জন্য কালকে এরকম সার্কিটের মতো ব্যাপারটা হয়েছে। তো যাই হোক, মানে আমি আপনাকে বোঝাতে চাইছি, সেরকম এই যে মার্কেট, আপনি ভাবছেন যে অনেকেই আমাকে লেখেন, আপনারা যারা আমার ইউটিউব চ্যানেল দেখেন বা আমার সঙ্গে টেলিগ্রামে যোগাযোগ আছেন, প্রসঙ্গত বলে রাখি যে আপনারা টেলিগ্রামে আছেন যারা, তারা অনেক দিন হয়তো আমার সঙ্গে 4-5 দিন যোগাযোগ ছিল না, অনেকেই আমাকে অনেক পার্সোনাল মেসেজ করেছেন। তো আমি সত্যিই আপনাদের কাছে আমার কিছু করার নেই, কারণ গভর্নমেন্ট পলিসি হলে বা টেলিগ্রাম বন্ধ থাকলে তো আমি কিছু করতে পারবো না। তবুও সেদিনকে একটা কথা বলেছিলাম, এই কথাটা এখানেও একবার আপনাদেরকে জানাই, যে সামটাইমস someone absence is required to feel the presence of the person more intensely. কোনো সময় সামান্য একটু এই দূরত্ব, কদিন না দেখাশোনা, এটা আরো ভালো সম্পর্ককে আরো গভীর তৈরি করে। তো দিস আর দ্য পার্টস অ্যান্ড পার্সেল অফ দ্য লাইফ, এটা নিয়ে অত ভাববেন না। 2-4 দিন হয়েছে, আবার তো আমরা প্রতিদিন মর্নিং নোটও আসছে, যোগাযোগ করছি, সব কিছু হচ্ছে, যেটা বোঝাতে চাইছিলাম। তাহলে যখন মার্কেট যখন চলছে, কালকে যখন 23,800, তখন আমি কিন্তু বারবার ওই জন্য আমি কিন্তু আপনাকে 23,800 এলে বলিনি যে আপনি 23,650-এ স্টপ লস দিয়ে কিনুন। আমি যখন 24,100 যাচ্ছে তখন বলছি কিন্তু এখান থেকে একটা 1/3 কারেকশন কোনো কারণে আসতে পারে, 300 পয়েন্ট অব্দি ভয় পাবেন না, আগে থেকে বলছি। কিন্তু আপনি আগে 2 দিনের ভিডিও দেখুন, এখনকার দিনে সবই তো আপনার, আপনি তো ট্রেল পেয়ে যাবেন, আমি আপনাকে উল্টোপাল্টা বলতে পারবো না। তাহলে কিন্তু আজকে যদি আপনি আমাকে জিজ্ঞাসা করেন, আমি কি আপনাকে বলবো যে 24,000 এখন ফিউচার যাচ্ছে, নিফটি ফিউচার 24,055, আপনি 23,650 গিয়ে 24,200 করুন, কি হবে তাহলে? 24,055 টু 23,650, ক পয়েন্ট? 400 পয়েন্ট। বদলে আপনি কি পাচ্ছেন? 24,200 গেলে 150 পয়েন্ট, 24,600 গেলে 550 পয়েন্ট। মানে আপনার ফার্স্ট টার্গেট 0.2%, এটা রিস্ক রিওয়ার্ডে খাটবে না। রিস্ক রিওয়ার্ডে খাটবে মিনিমাম 1:1 এর ওপরে,
1:1.5, 2 হলে ভালো, 3 হলে আরো ভালো। এইবার আপনি ব্যাকে ফিরে আসুন, 23,800, 23,650, 150 পয়েন্ট। তার এগেনস্টে আমি কি বলছি, ফার্স্ট টার্গেট কত বলছি, 24,000 যদি ফার্স্ট টার্গেট বলি, তাহলেও 150 এগেনস্টে 200 পয়েন্ট, মানে কত, 1 এগেনস্টে 1.25 কি 1.3। তারপরেরটা কত বলছি, 24,200, মানে কত, 400 পয়েন্ট, 1:3.3। পরেরটা কত বলছি, 24,600, মানে কত, 150 এগেনস্টে 800 পয়েন্ট, 1:5.4। তার মানে এখানে আপনি রিস্ক নিতে পারেন। এটা একদিক দিয়ে হিসাব হলো, এটা কিন্তু পুরো হিসাব হলো না। কেন পুরো হিসাব হলো না? এবার আপনাকে চিন্তা করতে হবে মার্কেটের মেন যে রানটা, আমরা বলি না যে আমি দিকটা বুঝতে পেরেছি, মেন দিকটা কোন দিকে। যদি এটা ডাউন টার্ন হতো তাহলে এই রিস্কটা অনেক বেশি রিস্ক, কারণ চান্সেস যে 23,450 আসবার চান্সটা বেশি। ওখানে ভুলে যান, ওই RRRটা ভুলে যান, আপনি 150 বদলে 500 পাবেন, ভুলে যান। এবার আসুন প্রবাবিলিটি অফ গেটিং ইয়োর টার্গেট অর হিট দ্য স্টপ লস। যখন 23,800 এসছে তখনও কিন্তু আমরা আমাদের আপ ট্রেন্ডকে এখনো আমি অল্টার করিনি, মানে আপ ট্রেন্ডকে ভেঙে দিইনি। কখন ভেঙে দিতাম, বারবার বলেছি, 23,800 নিচে বন্ধ করলে। যেভাবেই হোক আমরা 23,800 ওপরে বন্ধ করেছি। সবসময় 25-30 পয়েন্ট একটু আপনি বাফার রাখবেন, মানে 700-775। তাহলে যখন করিনি, তাহলে আমরা উই আর স্টিল ইন দ্য আপ ট্রেন্ড, নট ইন দ্য ডাউন ট্রেন্ড। তাহলে এখানে প্রবাবিলিটি টু গেটিং দ্য টার্গেট ইজ মোর, শুধু RRR মোর নয়, ট্রেন্ডের দিক দিয়েও মোর। এটাই যদি হতো আমরা একটা ডাউন ট্রেন্ডে আছি, আমি এটাকে বলছি উল্টো করতে আপনাকে, কন্ট্রা ট্রেড, দেন ইটস বিট রিস্কি, আর একটু বেশি রিস্কি। কারণ যদিও বা আমার RRR বেশি, কিন্তু উই আর ইন এ ডাউন ট্রেন্ড। কিন্তু এইখানে উই আর ইন এ আপ ট্রেন্ড, সেইখানে একটা কারেকশান, এবং যেটা কারেকশানের 3টে নিয়মকেই ভায়োলেট করেনি। কি নিয়ম? কারেকশান সবসময় জানবেন, এনি 3 to 4% কারেকশান, মানে 1,000-1,100 পয়েন্ট যদি 2,400 নিরিখে 1,100-1,200 পয়েন্টের কারেকশান হয়, সেখানে 1/3 নিচে নামাটা এটা স্বাভাবিক, ভায়োলেট করেনি। মেন সাপোর্ট কি আমাদের 800, ভায়োলেট করেনি। লাকিলি ওই 1/3 আর 800টা মিলে গেছে, এটা নাও মিলতে পারতো, মিলে যাবে সবসময় তা নয়, অনেক সময় সেটা একটু এদিক ওদিক হয়, এবারটা মিলেছে। থার্ডলি কি, থার্ড হচ্ছে সবচেয়ে আরেকটা বড় কারণ কি, এই যে প্রবলেমে মার্কেটটা পড়েছে, ইজ দিস ইওর ওন প্রবলেম? তোমার প্রবলেম হয়েছে? তোমার মার্কেটের কোনো প্রবলেম আছে? না। FII বেচেছে, বিশাল বেচে দিয়েছে? না। DII বিশাল বেচে দিয়েছে? না। FII স্বাভাবিক বেচেছে, তোমার মার্কেটের প্রবলেম নেই, তোমার কোনো GDP বিশাল খারাপ হয়নি, তোমার কিছুতে গভর্নমেন্ট কোনো নিয়ম করেনি। অন্য একটা মার্কেট, সেই মার্কেটটা আবার অলরেডি 400% আছে, উঠেছে লো থেকে 1 বছরের, সেই মার্কেটে কোনো খবরে 10% কারেকশান হয়েছে, তাই আপনার মার্কেট পড়েছে। তো এইখানে আপনার প্রবাবিলিটি চান্স বেশি। একই কথা যদি কালকে 650 কাটতো, ধরুন আজকে 650 কেটে গেছে, তবু কিন্তু এটা সেম। তার মানে আপনি ভুল করেননি। আপনার এন্ড রেজাল্ট কি হলো, স্টপ লস কাটলো না টার্গেট অ্যাচিভ হলো, সেটা দিয়ে বিচার করবেন না আপনার কাজটা ঠিক হলো কিনা। কাজ ঠিক হওয়ার বিচার হচ্ছে কোন জায়গায় মার্কেট আছে, কোথায় যেতে পারে, কোথায় নামতে পারে, কি ধরনের ট্রেন্ড আছে, কি আপনি ভাবছেন। সেখানে কোনো না কোনো সময় স্টপ লস কাটবে, কোনো সময় টার্গেট অ্যাচিভ হবে। মোস্ট অফ দ্য টাইম আপনার ভাবনার সূত্র যদি ঠিকঠাক থাকে, টার্গেট অ্যাচিভ করবে, এইটা মাথায় রাখবেন। আপনারা সব সময় স্টক নিয়ে জানতে চান, এটা স্বাভাবিক, যদি এখন আমাদের এখানে স্টক নিয়ে অত বলা যায় না, কিন্তু একটা কথা আপনারা বারবার ভুলে যান, এটা স্বর্ণাক্ষরে লিখে রাখুন, সেটা হচ্ছে মাইন্ড গেম। মার্কেট ইজ টোটালি আ মাইন্ড গেম। আপনি খুব ভালো ইনভেস্টার, কিন্তু আপনার মাইন্ডে কী হয় আপনি চিন্তা করবেন,
আপনি একটা স্টক কিনেছেন 1000 টাকায়, আপনি প্রথমেই তার একটা সেকুলার বুল রান দেখলেন, 1600 টাকায় গেছে, আপনি কিন্তু বেচেননি, আপনি ওটাকে হোল্ড করছেন। আপনার আইডিয়া যে এটা 3-4 বছরে ভালো হবে। কিন্তু যদি কোনো কারণে ওই স্টকটা একটা কারেক্টিভ হয় এবং 1200 টাকা চলে আসে, আপনার মাথায় কিন্তু কাজ করে হয়তো আমি কাজটা ভুল করেছি, যদিও কাজটা ভুল নয়, আপনি লং টার্মে দেখছেন, কিন্তু উই আর হিউম্যান বিইং। আমাদের মনে হতে পারে 1600 টাকায় বেচে 1200 টাকায় আবার নিয়ে নিতাম, যেটা অ্যাকচুয়ালি পসিবল নয়। 2-1 গ্রেট ইনভেস্টাররা হয়তো করতে পারে, খুব কঠিন কাজ মার্কেট না বুঝলে। সেই জন্যে আমাদের অনেক মিথ আছে, আর তার সঙ্গে অ্যাকচুয়াল কাজ বা পেপার ট্রেড আর অ্যাকচুয়াল ট্রেড, হেল অ্যান্ড হেভেন ডিফারেন্স। বিকজ সেইখানে আপনার মাইন্ড গেমটা কাজ করে না। আপনার টাকা যখন যায় না, লস হয়, বা টাকা যখন আপনি কোনোতে বড় মতো লাগান, তার যে প্রেশার, তার যে টেনশন, সেই সময়ে যে আপনার প্রতি মুহূর্তের ডিসিশনের যে চেঞ্জ, সেই সময় আপনি একটা বড় সওদা নেবেন, তো নিয়ে প্রতি টাকার ডিফারেন্সে দেখবেন তো তার লস প্রফিটটা কিরকম এদিক ওদিক করছে। আপনি ভাবেন সেটাই কি শুধুই একটা নাম্বার, তার আপনার মাথার উপরে তার কোনো প্রভাব ফেলছে না? প্রচুর ফেলছে। তাই মাইন্ড গেমকে আগে ভালো করে বুঝুন, দেন মার্কেট ইজ ভেরি ইজি। তো এরমভাবে শুনুন, এই চ্যানেলটা শুধুমাত্র দুটো আঁকিবুকি দেখানোর জন্য নয়, এটা দেখলাম ওইরকম হলাম, ওরম হয়ে টিভিতে সবাই ওই চার্ট দেখেই আপনাকে দেখায়, যার 100টা 90টা ভুল হয়। আপনি যে কোনো লোকের দেখতে পারেন, আমি এটা করার কথা বলছি না। আপনি ভেতরটা জানবার চেষ্টা করুন, বোঝার চেষ্টা করুন, ভ্যালুয়েশন। এই যে রাম, আপনাকে আরেকটা বড় জিনিস বলিনি, আজ যে ভিডিওটা একটু লম্বা হচ্ছে, তাও হোক, আপনারা যারা শিখতে চান, সবাই শিখবে না। অনেকে বলে আপনি মুখে হ্যাজাচ্ছেন, দাদা ওই হ্যাজানোর মধ্যে যা আছে, যদি শিখতে পারেন অনেক জায়গায় পৌঁছে যাবেন। আজকে কত ছিল, ভিক্স কত ছিল? 14.25 হচ্ছে 200 ডে অ্যাভারেজ, তার নিচেই আছে দেখবেন। তো ভিক্সও জানে, ভিক্স কিন্তু 200 ডে অ্যাভারেজের ওপরে যায়নি, তার নিচেই চলছে। সব কিছু মার্কেট দেখবেন এমন সুন্দর না, যখন আপনি করছেন অনেকটা সেই পেস বোলারদের মতো, দেখবেন ওরা যখন ছন্দে থাকে একের পর এক উইকেট নিচ্ছে, কিন্তু যখন ছন্দে নেই দেখবেন প্রচুর ওদের ওয়াইড হয়, প্রবলেম হয়। তো ইটস ভেরি টাফ, মার্কেট হচ্ছে ঠিক সেরম। তো মার্কেটকে বোঝার চেষ্টা করুন, প্রতিটা জায়গা, প্রতিটা জিনিস কি হতে পারে, কি ভাবতে পারে, কোন জায়গায় আছে, এটাকে খেয়াল করুন। যারা মার্কেটকে প্রভাবিত করে, যেমন আজকে অনেকে আমাকে বলেছেন মার্ক ফেভার নাকি বলেছেন 20% কারেকশন হবে। তো মার্ক ফেভার অনেকবার বলেছেন, 2006-এ বলেছিলেন, কারেকশন 2008-এ হয়েছিল, কিন্তু হয়েছিল। উনি বলেছিলেন সাবপ্রাইম আসবে, 50% প্রপার্টি ভ্যালু কমে যাবে, মিলেছিল। কিন্তু 2009 আবার বলেছিলেন এক্ষুনি সব বেরিয়ে যান, এটা আরো অনেক নিচে যাবে। 2009-এর থেকে সব থেকে ভালো বুল রান গেছিল, আপনারা যারা জানেন তারা জানবেন। 2025-এর মে মাসে বলেছিলেন ফার্স্ট চান্সেই সমস্ত স্টক বেচে দিন। যদি 2025-এ ফার্স্ট চান্সে সব স্টক বেচে দিতেন, সব স্টক এখন নিচে থাকতো। এবার আবার ঠিক হতে পারে, কেউ জানে না। কিন্তু এইটা যারা ভিডিও দেখে যারা ভাবছেন যে খুব খারাপ কিছু, ভিডিও দেখবেন না, মার্ক ফেভার যে লেখাটা লিখেছে সেই লেখাটা ইংরাজিটা পড়ুন। তাতে উনি বলছেন যে আমার মনে হয় 20% কারেকশন হলেও হতে পারে, এই সময়ে স্টক কেনার থেকে আমার মনে হচ্ছে এখনো ইন্ডিয়ান মার্কেট এক্সপেন্সিভ। ওনার হিসাবে, প্রত্যেকের নিজের হিসাব আছে। তো আমি এখন ইন্ডিয়ান মার্কেটে আসবো না, এখান থেকে 20% নিচে গেলে ইন্ডিয়ান মার্কেট আমার কেনার জায়গা তৈরি করবে, তখন আমার রিস্ক রিওয়ার্ডটা ভালো হবে। তাই আমি এখন ক্যাশ লেভেলটা একটু বেশি রাখবো। কিন্তু আমি যদি বলি মার্ক ফেভার বলেছেন 20% কারেকশন ইন্ডিয়ান মার্কেটে, আর এই আগের যে কথাটা বললাম, যেটা উনি অ্যাকচুয়াল বলেছেন, সেই দুটো কথার কোনো মিল আছে? তাই জন্য সবসময় অরিজিনাল ইন্টারভিউ পড়বেন, ইউটিউব দেখবেন না, অরিজিনাল ইন্টারভিউটা পড়ুন, আপনার অত টেনশন লাগবে না। ভালো থাকবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, এবং যারা প্রথমবার দেখছেন সাবস্ক্রাইব করবেন, এবং আমার টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন। নমস্কার।